আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমার নির্ধারিত টপিকস দ্য রিডিউস অ্যাডভার্ব ক্লজ। তো বন্ধুরা, এই টপিক্সটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। কেন? আমরা যখন বড় সেন্টেন্সকে একটু ছোট করি তখন কিন্তু সেটাকে রিডিউস করে আরও বেশি বোধগম্য করে তুলি, আরও বেশি আমরা প্রিসাইজ করি, আরও বেশি আমরা সিম্পলিফাই করি, কিন্তু সুন্দর বা লুসিড করে তুলে ধরার চেষ্টা করি। আর এইটাই মূলত আমাদের রিডিউস করা বা কোনো ক্লজকে ফ্রেজে রূপান্তর করা। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের অ্যাডভার্ব ক্লজকে কীভাবে রিডিউস করব সেই সম্পর্কে। তো তার আগে ফার্স্টে কিন্তু আমাদের জানতে হবে হোয়াট ইজ কল ক্লজ। তো ক্লজ ইজ এ গ্রুপ অফ সাম রিলেটেড ওয়ার্ড হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রাইড ভার্ব কম্বিনেশন। অর্থাৎ যে শব্দগুচ্ছের মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি প্রাইড ভার্ব থাকবে এবং তারা একত্রে হয়ে একটা বিশেষত্ব প্রকাশ করবে, তাকেই বলা হয় আমাদের ক্লজ। তো ক্লজগুলোকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করি। ফার্স্টে যে ক্লজ আমরা পাই প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, এরা বাক্যের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। এদের অর্থের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করতে হয় না, আর নির্ভর করতে হয় না বলে এর আরেকটি নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্বিতীয় স্টেপে আমরা যে ক্লজটা পাই সেই ক্লজটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ আমরা জানি এর ইংলিশ সিনোনিম আন্ডার, অর্থাৎ মেন ক্লজের আন্ডারে থেকে যে ক্লজ সুন্দরভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু কারোর আন্ডারে থেকে তার মানে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। যখনই মেন ক্লজের সংস্পর্শে আসে তখন সুন্দর একটা অর্থ প্রকাশ করে, যার ফলে এর আরেকটি নাম ডিপেন্ডেন্ট ক্লজ। তো এছাড়াও কিন্তু আমরা আর একটা ক্লজ পাই যার নাম কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজটা স্বাধীন কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। তো কোঅর্ডিনেট কনজাংশনগুলো হয়তো তোমরা অনেকেই জানো, অ্যান্ড, বাট, অর, ইয়েট, এই চারটে সাধারণত বেশি ব্যবহার করা হয়। আমরা যেহেতু ক্লজ সম্পর্কে অনেক ভিডিও আপলোড করেছি, আজকে আমরা আসলে মেন স্পেসিফিকলি সাবঅর্ডিনেট ক্লজেরই একটি অংশ নিয়ে আলোচনা করব, যেটা হবে অ্যাডভার্ব ক্লজ। তো বন্ধুরা, তোমরা মনে হয় জানো সাবঅর্ডিনেট ক্লজ প্রধানত তিন প্রকার। ওয়ান ইজ নাউন ক্লজ, সেকেন্ড ইজ অ্যাডজেক্টিভ ক্লজ এবং থার্ড ইজ অ্যাডভার্ব ক্লজ। তো বন্ধুরা, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে? তো অ্যাডভার্ব ক্লজ আমি যদি সংক্ষেপে বলি, কোনো বাক্যে যে সাবঅর্ডিনেট ক্লজটি শুধুমাত্র একটি সিঙ্গেল অ্যাডভার্বের মতন কাজ করে, তাহলেই তাকে বলা হবে আমাদের অ্যাডভার্ব ক্লজ। একদম ইজি। তার মানে অনেকগুলো শব্দ থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা প্রাইড ভার্ব থাকবে, একটি সাবঅর্ডিনেট কনজাংশনও থাকবে, কিন্তু কাজ করবে সব মিলে শুধুমাত্র একটি সিঙ্গেল অ্যাডভার্বের মতো, তাকেই বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তো বন্ধুরা, এখন প্রশ্ন জাগে যে অ্যাডভার্ব কিসের কাজ করে বা অ্যাডভার্ব আমরা চিনব কীভাবে? তো অ্যাডভার্ব কী কাজ করে? অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বা অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে বাক্যে অতিরিক্ত তথ্য দেয়। এই হলো আমাদের অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব দ্বারা তো সাধারণত আমরা তিনটা জিনিসকে ভালো মতনই বুঝি। অ্যাডভার্ব দ্বারা বোঝায় টাইম, প্লেস এবং ম্যানার। ঠিক এই কাজগুলো করে আমাদের অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ যেখানে অ্যাডভার্ব যে কাজগুলো করে, অ্যাডভার্ব ক্লজও একই কাজ করবে। তো অ্যাডভার্ব ক্লজ এখন আমরা দেখব কীভাবে আমরা চিনব। তো অ্যাডভার্ব ক্লজের যে শ্রেণীবিভাগগুলো আছে, আসলে এটা স্পেসিফিক শ্রেণীবিভাগ কিন্তু নয়। সাধারণত আমরা বুঝি অ্যাডভার্ব ক্লজ দ্বারা বোঝায় টাইম বা সময়, অ্যাডভার্ব ক্লজ দ্বারা বোঝায় প্লেস বা স্থান, বোঝায় ম্যানার বা ধরন, অ্যাডভার্বাল ক্লজ দ্বারা বোঝায় রিজন বা কারণ, কন্ডিশন বা শর্ত বোঝায়, অ্যাডভার্ব ক্লজ দ্বারা বোঝায় পারপাস বা উদ্দেশ্য, ঠিক একই রকম রেজাল্ট বা ফলাফল বোঝায়, কনটেক্সট বা বিপরীত ধারণা বোঝায়, এক্সটেন্ট বা পরিমাণও বোঝায়, অ্যাপোজিটিভও বোঝায়। তো বন্ধুরা, এগুলো আমরা যেহেতু ইতিমধ্যে তোমাদের জন্য ভিডিও আপলোড করেছি, যার ফলে এটা বেশি আলোচনা আমি করব না। তো বন্ধুরা, এইগুলো দ্বারা যে ক্লজকে আমরা পাই তার নাম অ্যাডভার্ব ক্লজ। তো এই অ্যাডভার্ব ক্লজ তো এখানে আমরা 10টা পয়েন্ট
লিখেছি। এই 10টা পয়েন্ট দ্বারাই অ্যাডভার্ব ক্লজকে বোঝায়। কিন্তু সব অ্যাডভার্ব ক্লজগুলোই কি রিডিউস করা যায়? আসলে সব অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করা যায় না। রিডিউস করা যায় শুধুমাত্র 3টা ক্লজকে। যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমকে আমরা রিডিউস করতে পারি, আমরা রিডিউস করতে পারি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজনকে, এবং আমরা রিডিউস করতে পারি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ট্রাস্টকে। অন্যগুলো আমরা মুছে দিলাম। তাহলে থাকলো কয়টি বন্ধুরা? এখন কিন্তু পেলাম মাত্র 3টা। এই 3টা ক্লজকে আমরা এখন রিডিউস করব। যে 3টা অ্যাডভার্ব ক্লজকে আমরা রিডিউস করতে পারবো তাদের রিডিউস করার কয়েকটি নিয়ম। ফার্স্ট নিয়ম আমরা 1 নম্বরে লিখছি, দ্য সেম সাবজেক্ট ইন দ্য বোথ ক্লজ। তো এইটা যদি আমরা স্পষ্ট করে বলতে চাই বা ক্লিয়ার করে বলতে চাই, আমরা জানি অ্যাডভার্ব ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। তো কমপ্লেক্স সেন্টেন্সের 2টি অংশ থাকে, একটি মেন ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। তো 2টি ক্লজেরই সাবজেক্ট একই হবে। তো ব্যতিক্রম কিন্তু ঘটবে, আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। কারণ গ্রামাটিক্যাল আইটেম কিন্তু সব সময় যে একই নিয়ম অনুসরণ করবে এমনটি নয়। দ্বিতীয় নিয়ম, সাবজেক্ট অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট এবং বিভার্বগুলোকে বাদ দিতে হবে। তৃতীয় নম্বর নিয়ম, কনজাংশন। আমরা মনে হয় জানি সাবঅর্ডিনেট ক্লজ, যাকে আমরা অ্যাডভার্ব ক্লজ এখন বলছি। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে একটি কনজাংশন থাকবে। তো কনজাংশনটা রিটেইন করতে হবে, অর্থাৎ রেখে দিতে হবে। তো কখনো কখনো আমরা অমিটও করে দেব, তো অধিকাংশ ক্ষেত্রে আমরা রেখে দেব। তারপরে নিয়ম, সাবঅর্ডিনেট ক্লজটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসকে রূপান্তর করব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে। বন্ধুরা, আর প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যদি যোগ করি তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো বন্ধুরা, তারপরেরটি, যদি সাবঅর্ডিনেট ক্লজটি বা অ্যাডভার্ব ক্লজটি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে প্যাসিভ ভয়েসের অংশটুকুকে আমাদেরকে পাস্ট পার্টিসিপলে রূপান্তর করতে হবে, আর পরে যে অংশটা থাকবে আমাদেরকে রেখে দিতে হবে। আর যদি সাবঅর্ডিনেট ক্লজে বা অ্যাডভার্ব ক্লজে অনলি বিভার থাকে, অর্থাৎ শুধুমাত্র যদি বিভার থাকে, তাহলে আমাদের কী করতে হবে? বিং যোগ করতে হবে। এরপরে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ রেখে দিতে হবে, নাউন থাকলে নাউনও রেখে দিতে হবে, বা কোনো প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনও রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। চলো যাই বন্ধুরা, এখন দেখি আমরা কয়েকটি এক্সাম্পল। তো এক্সাম্পলের মাধ্যমেই মূলত আমরা আমাদের রিডিউস ক্লজ সম্পর্কে সুন্দর একটা ধারণা পাবো এবং আমরা বিশ্বাস করি আমরা চিনে ফেলবো। ফার্স্ট এক্সাম্পল, ইউসি টাইম সম্পর্কে আমরা একটা উদাহরণ দিয়েছি। ফার্স্টে, আফটার আই হ্যাড ইটেন রাইস আই ওয়েন্ট টু কলেজ। আমি ভাত খাওয়ার পরে কলেজে গিয়েছিলাম। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বন্ধুরা, কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় তাহলে অবশ্যই 2টি ক্লজ আছে। একটি ক্লজ আফটার আই হ্যাভ ইটেন রাইস, ভাত খাওয়ার পর। আরেকটি ক্লজ আই ওয়েন্ট টু কলেজ। ফার্স্টে আমি দেখব আমাদের মেন ক্লজটি আই ওয়েন্ট টু কলেজ। আমরা জানি মেন ক্লজ তার অর্থের জন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, এটা মেন ক্লজ। কেন মেন ক্লজ? এটা কমপ্লিট একটা থট প্রকাশ করে। যেমন আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। আর ক্লজের সব বৈশিষ্ট্য এখানে আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব, যাকে আমরা টেন্স ভার্ব বলি, এটাও আছে। অর্থাৎ বন্ধুরা, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা যখন রিডিউস করব তখন মেন ক্লজকে রিডিউস করব না, রিডিউস করব আমরা অ্যাডভার্ব ক্লজকে। তো অর্থাৎ মেন ক্লজ একদম যেমন ছিল তেমনই থাকবে। এখন আমরা যাব আমাদের অ্যাডভার্ব ক্লজের দিকে। আফটার আই হ্যাড ইটেন রাইস, আমার ভাত খাওয়ার পর, অর্থ ক্লিয়ার হয় না। তো এখন আমরা কি করব? দেখো, ফার্স্টে আছে একটা কনজাংশন আফটার। তো আফটার দ্বারা শুরু হবে বা একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হবে। তো সাবঅর্ডিনেট কনজাংশনটা এখানে আফটার। তো বলা হচ্ছে কনজাংশনটা রিটেইন থাকবে, অর্থাৎ এটাকে রেখে দিতে হবে। তাহলে আমরা আফটারকে রেখে দেব। তারপর কি বলা হচ্ছে, যদি বিভার থাকে এবং সাবজেক্ট থাকে তাহলে বাদ দিতে হবে। তো বিভার এখানে নেই, সাবজেক্ট আছে আই। তার আগের নিয়মে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজের সাবজেক্ট কিন্তু একই হতে হবে। তো আমরা দেখলাম এখানে একই আছে। তা এবার আমাদের কি করতে হবে? যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে আমাদের
প্রেজেন্ট পার্টিসিপেলে রূপান্তর করতে হবে। তার মানে আমি আইটা বাদ দিলাম সাবঅর্ডিনেট ক্লজ থেকে। এখন যে অংশটুকু আছে বি ভার্ব আমাদের নেই, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে রূপান্তর করতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে যদি আমরা রূপান্তর করি, এখানে দুইটি ভার্ব আছে। ফার্স্ট ভার্বের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কী হবে, হ্যাভিং ইটেন। তো হ্যাভিং ইটেন রাইস, তাহলে আফটার হ্যাভিং ইটেন রাইস এই অংশটাই আমাদের রিডিউস অ্যাডভার্ব ক্লজ। তো বন্ধুরা তাহলে রিডিউস হয়ে গেল আফটার হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু কলেজ। তো কোনো স্টুডেন্ট তোমরা এখানে ইচ্ছা করলে পরে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স ছিল, তোমরা ইচ্ছা করলে পরে এমনটি কিন্তু লিখতে পারতা, আফটার ইটিং রাইস, আফটার ইটিং রাইস এটা করলে পরে কিন্তু হবে। তো যখনই পাস্ট পারফেক্ট বা যে কোনো পারফেক্ট থাকবে তখন কিন্তু আমাদের হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ করাটাই উত্তম হবে। তারপরে হ্যাবের পরে যদি ভার্ব থাকে বা থাকবেই, তার পাস্ট পার্টিসিপল রাখবো। তো এখন প্রশ্ন জাগে যে এখানে তো ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল? আসলে এই জায়গায় একটু আমাদের একটু জ্ঞান রাখতে হবে। আসলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল। তো বন্ধুরা এই হলো আমাদের ফার্স্ট এক্সাম্পল। বন্ধুরা এখন দেখবো আমাদের সেকেন্ড এক্সাম্পল। তো সেকেন্ড এক্সাম্পল আমাদের রিজন সম্পর্কে বা কারণ সম্পর্কে। ইউ সে বিকজ হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড, যেহেতু সে ছিল হতাশাগ্রস্ত, হি স্টার্টেড ড্রিঙ্কিং, সে ড্রিঙ্কিং করা শুরু করেছিল। তো বন্ধুরা যেহেতু হি স্টার্টেড ড্রিঙ্কিং মেন ক্লজ, আমরা এই অংশটাকে রিডিউস করতে পারবো না। এখন রিডিউস করব কোন অংশটা, যে অংশটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজ দ্বারা বোঝাচ্ছে আমাদের রিজন বা কারণ। তো কারণ যদি বলে যায় তাহলে আমাদের যে নিয়মগুলো অনুসরণ করতে হবে, ফার্স্টে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুটি ক্লজের সাবজেক্ট একই আছে কিনা। তো ফার্স্ট ক্লজের সাবজেক্ট হি এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্টও হি, যার ফলে ফার্স্ট ক্লজের সাবজেক্ট একই হয়, আমরা এটা রিডিউস করব বা বাদ দেব। তারপরে কী করব, যদি বি ভার্ব থাকে, ইউসি বি ভার্ব যদি থাকে তাহলে আমরা বি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ বিং করব। তো বন্ধুরা তাহলে উত্তরটা আমাদের কি হবে রিডিউসে, বিকজ। তো বিকজ যখন থাকবে বন্ধুরা এখানে কিন্তু আমাদের আরেকটি কাজ করে নিতে হবে, কারণ বিকজের পরে একটা অফ বসাতে হবে। বিকজ অফ বিং ফ্রাস্ট্রেটেড হি স্টার্টেড ড্রিঙ্কিং, তাহলে এই ক্লজটা আমাদের রিডিউস হয়ে গেল। এখন দেখব অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্টের একটি উদাহরণ। তো বন্ধুরা চলো যাই কন্ট্রাস্টে। ইউ সি এক্সাম্পল থার্ড, দো আই অ্যাম ডুইং মাই ড্রিম জব, যদিও আমি আমার স্বপ্নের চাকরি করছি, আই অ্যাম নট হ্যাপি, আমি সুখী নই। যেহেতু আই অ্যাম নট হ্যাপি একটা মেন ক্লজ, এই সম্পর্কে আমরা আজ আলোচনায় যাব না। তো দুই ক্লজেরই সাবজেক্ট একই, তো সাবজেক্ট একই হয়, আমরা অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টটা কেটে দেব। আর তারপরে কি করব, তারপরে যদি বি ভার্ব থাকে, সে সাবজেক্ট অ্যান্ড বি ভার্ব শুড বি অমিটেড, তাহলে বি ভার্ব এখানে অ্যাম, আমরা জানি বি ভার্ব যে আরটি, এই ক্ষেত্রে পাঁচটি বেশি ব্যবহার করা হয়, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার, তাহলে এটাও অমিটেড। তাহলে রিডিউস হলে কি থাকবে, দো ডুইং মাই ড্রিম জব আই অ্যাম নট হ্যাপি। তো বন্ধুরা ট্র্যাডিশনাল গ্রামারে কিন্তু আমরা দোর পরিবর্তে অনেক সময় লিখি ইন স্পাইট অফ। তো কোনো স্টুডেন্ট যদি তোমরা এটাও লেখো, ইন স্পাইট অফ ডুইং মাই ড্রিম জব আই অ্যাম নট হ্যাপি, তাহলে কিন্তু হবে, তাহলে এই অংশটুকু অর্থাৎ দো ডুইং মাই ড্রিম জব এটাই আমাদের রিডিউস ক্লজ। তো যদি বলা হয় এই দুটোর ভিতর বেটার কোনটা বা উত্তম কোনটা, তাহলে কিন্তু ফার্স্টেই হবে দো ডুইং মাই ড্রিম জব, এইটাই হবে মূলত সুন্দর বা স্মার্ট ইংলিশ। এখন দেখবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তো আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম শুরু হয় সাধারণত
আফটার, বিফোর, সিন্স, হোয়েন, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি কনজাংশন দ্বারা। অর্থাৎ যে ক্লজের শুরুতে এই কনজাংশনগুলো থাকবে তাকেই বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, এবং সেই অংশটুকুকেই আমাদেরকে রিডিউস করতে হবে। বন্ধুরা এখন দেখি কয়েকটা এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল, হি হ্যাড লার্নড ইংলিশ বিফোর হি ওয়েন্ট টু আমেরিকা। আমেরিকা যাওয়ার পূর্বে সে ইংলিশ শিখেছিল। তো বন্ধুরা এই সেন্টেন্সটা পুরাপুরি সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের এখানে দুইটি অংশ, একটা মেন ক্লজ হি হ্যাড লার্নড ইংলিশ আর সাবঅর্ডিনেট ক্লজটি বিফোর হি ওয়েন্ট টু আমেরিকা। তো এই দুইটি ক্লজেরই সাবজেক্ট এক, এখানে হি, এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্টও হি, যার ফলে আমাদেরকে রিডিউস করার সময় সাবজেক্টটাকে উঠায়ে দিতে হবে নিয়ম অনুসারে। তারপরে আমাদেরকে কনজাংশনটা রাখতে হবে। কনজাংশন রাখার পরে যদি অ্যাক্টিভ ভয়েস হয়, এখানে অ্যাক্টিভ ভয়েস আছে ওয়েন্ট, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। যদি প্রেজেন্ট পার্টিসিপল করতে চাই তাহলে কি করতে হবে, ভার্বের বেস ফর্মের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। তো বন্ধুরা তাহলে এখন রিডিউস ক্লজ কি হয়ে গেল, বিফোর গোয়িং টু আমেরিকা। আর পরিপূর্ণ সেন্টেন্সটা কী হবে, হি হ্যাড লার্নড ইংলিশ বিফোর গোয়িং টু আমেরিকা। আমেরিকা যাওয়ার পূর্বে সে ইংলিশ শিখেছিল। এখন দেখবো আমাদের সেকেন্ড এক্সাম্পল, হোয়েন সে স মি শি স্টার্টেড ক্রাইং। যখন সে আমাকে দেখেছিল সে কাঁদতে শুরু করেছিল বা কান্নাকাটি করতে শুরু করেছিল। তো বন্ধুরা এখানে হোয়েন টাইম দ্বারা শুরু হয়েছে বলে এই অংশটি আমাদের অ্যাডভার্ব ক্লজ। তো এই অংশটাকে যখন আমরা রিডিউস করব, সাবজেক্ট একই হয়, সাবজেক্টটাকে আমরা কেটে ফেলবো বা আমরা অমিট করে দেব। অমিট করার পরে ভার্বের বেস ফর্ম ইউসি, বেস ফর্মের সাথে আইএনজি যোগ করবো। আমরা জানি ভার্বের বেস ফর্ম হচ্ছে সি, তাহলে উত্তরটা কী হবে, হোয়েন সিইং মি শি স্টার্টেড ক্রাইং। তো আধুনিক গ্রামারে যদি পাস্ট সিম্পল টেন্স হয় তাহলে, যদিও আজকের নিয়ম অনুসারে আমরা বলেছি যে কনজাংশনগুলোকে রিটেইন থাকবে, অর্থাৎ বা কনজাংশনগুলোকে বাদ দেওয়া যাবে না এই বাক্যে, কিন্তু অর্থ ঠিক রাখার জন্য তাহলে হোয়েন আমাদেরকে বাক্য থেকে অমিট করে দিতে হবে। অর্থাৎ উত্তর হবে সিইং মি শি স্টার্টেড ক্রাইং। তো সিং মি হবে আমাদের রিডিউস ক্লজ। এখন দেখবো আমাদের থার্ড এক্সাম্পলে, হোয়েন বা হোয়াইল আই অ্যাম ফ্রাস্ট্রেটেড আই লিসেন টু মিউজিক। যখন আমি হতাশাগ্রস্ত থাকি তখন আমি মিউজিক শুনি। তো বন্ধুরা হোয়েন অর হোয়াইল আই অ্যাম ফ্রাস্ট্রেটেড আমাদের অ্যাডভার্ব ক্লজ। তো এই অ্যাডভার্ব ক্লজকে যদি আমরা রিডিউস করতে চাই, সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে সাবঅর্ডিনেট ক্লজটি কোন ভয়েসে আছে। তো অ্যাম ফ্রাস্ট্রেটেড ইউসি, আমরা জানি বি ভার্বের সাথে যদি থার্ড থাকে তাহলে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তো একটা আছে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ। তো প্যাসিভ ভয়েসে থাকলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু আগেই বলেছি যদি সাবজেক্ট একই হয় সাবজেক্টকে আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর বি ভার্ব থাকলে পরে বি ভার্বটা আমাদেরকে বাক্য থেকে অমিট করে দিতে হবে। তার মানে আমাদের রিডিউস ফর্মটা হবে হোয়েন বা হোয়াইল ফ্রাস্ট্রেটেড আই লিসেন টু মিউজিক। তোমরা যদি এভাবে না করে অন্যভাবে করতে চাও তাহলে তোমরা এভাবে লিখতে পারো, হোয়েন অবলিক হোয়াইল বিং ফ্রাস্ট্রেটেড। দ্যাট মিন যদি তোমরা বি ভার্বকে ফেলে দিয়ে এখানে যদি বিং করো তাহলে উত্তরটা হবে। তো এখন দেখব আমাদের আরেকটি এক্সাম্পল, সিন্স হি মুভ টু আগ্রা হি ভিজিটেড টু দ্য তাজমহল। সে যখনই আগ্রায় যায় তখন সে তাজমহল পরিদর্শন করে। তো বন্ধুরা সিন্স হি মুভ টু আগ্রা এইটি আমাদের অ্যাডভার্ব ক্লজ। তো আমরা এই অ্যাডভার্ব ক্লজকে যদি এখন আমরা রিডিউস করি তাহলে কি করব, ফার্স্টে সাবজেক্টটা অমিট করে দেব, যেহেতু দুটো সাবজেক্ট আছে। তো অমিট করার পর মুভ আমাদের অ্যাক্টিভ ভয়েস,
তো মুভড যেহেতু অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করতে হবে। তো প্রেজেন্ট পার্টিসিপলে যখন আমরা রূপান্তর করব তখন বেস ফর্মের সাথে, অর্থাৎ আগে আমরা বেস ফর্ম করব, বেস ফর্ম মুভ করার পরে মুভের সাথে আইএনজি যোগ করে মুভিং করব। তার মানে রিডিউস ফর্ম হবে সিন্স মুভিং টু আগ্রা হি ভিজিটেড টু দ্য তাজমহল। তার মানে রিডিউস যেটুকু পেলাম সিন্স মুভিং টু আগ্রা। নেক্সট এক্সাম্পল 5, অ্যাজ সুন অ্যাজ দ্য গার্ল স মি শি র্যান অ্যাওয়ে। মেয়েটি আমাকে দেখা মাত্রই পালিয়ে গেল বা দৌড়ায় পালিয়ে গেল। তো অ্যাজ সোন অ্যাজ দ্য গার্ল স মি, এই অংশটুকুকে আমাদের রিডিউস করতে হবে। তো রিডিউস করতে হলে পারে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কনজাংশনটাকে বাদ দিতে হবে। তো বাদ দিয়ে অ্যাস বাদ দিয়ে আমাদের কী করতে হবে, আমাদের প্রিপোজিশন একটা আনতে হবে। প্রিপোজিশনটা হয় আমরা নিব অন অথবা আপন। তো একটু ব্যতিক্রম এবং একটু গুরুত্বপূর্ণ আমার কাছে বেশি মনে হয় যদি এরকম কোনো পরীক্ষা আসে। তো অন এবং আপন নেওয়ার পর আমরা ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম সি, তার সাথে আমরা আইনজি যোগ করে সিং লিখব। দ্যাট মিন্স অন বা আপন সিং মি। তো তারপরে কি করব, যেহেতু ফার্স্ট ক্লজে সাবজেক্ট ছিল দ্য গার্ল, মেয়েটি, আর এই মেয়েটিকে বোঝাচ্ছে শিকে, তো আমরা শিকে এখানে বাদ দিয়ে আমরা লিখব দ্য গার্ল, তারপরে রান অ্যাওয়ে। তাহলে আমাদের রিডিউস ফর্মটা কী হবে, অন বা আপন সিং মি দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে। এখন যাব আমাদের আরেকটি স্টেপে। তো এখন যে স্টেপ আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন শুরু হয় সাধারণত অ্যাজ, সিন্স এবং বিকজ দ্বারা। তো যে ক্লজ অ্যাজ, সিন্স, বিকজ দ্বারা শুরু হয় তার নামই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। আর এই অংশটুকুকেই আমাদেরকে রিডিউস করতে হবে। তো এখন দেখব আমাদের ফার্স্ট এক্সাম্পল, অ্যাজ, সিন্স, বিকজ হি ইজ এ গুড টিচার। ইচ্ছা করলে পর আমরা এই তিনটা কনজাংশনের যে কোনো একটাই ব্যবহার করতে পারি। তারপরে হি ক্যান ইন্সপায়ার দ্য স্টুডেন্ট, যেহেতু তিনি একজন ভালো শিক্ষক তিনি তার ছাত্রদের উৎসাহিত করতে পারেন। তো এখন যদি আমরা দেখি এই অংশটুকু, তো এই অংশটুকু যদি আমরা দেখি তাহলে সাবজেক্ট এক হয়, আমরা হিটাকে এখান থেকে অমিট করে দেব। তারপরে থাকছে বি ভার্ব। আমরা জানি বি ভার্ব যদি থাকে তাহলে বি ভার্বের স্থলে আমাদেরকে বিং করতে হবে, অর্থাৎ বি ভার্বের বি বেস ফর্মের সাথে আইনজি যোগ করতে হবে। তো আমরা একটা নিয়মে লিখছি যে কনজাংশনগুলোকে রেখে দিতে হবে। তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা ব্যতিক্রম, কারণ আমাদের এখানে অ্যাজ, সিন্স, বিকজ রাখা যাবে না। তার মানে আমাদের রিডিউস ফর্ম হবে বিং এ গুড টিচার হি ক্যান ইন্সপায়ার হিজ স্টুডেন্টস। ভালো শিক্ষক হওয়ায় তিনি তার স্টুডেন্টদেরকে উৎসাহিত করতে পারেন। এখন দেখব আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পল, অ্যাজ, সিন্স, বিকজ আই ডোন্ট নো হিম আই ডোন্ট বিলিভ হিম। যেহেতু আমি তাকে চিনি না, তাকে বিশ্বাস করি না। তো বন্ধুরা এই অংশটা যদি এখন আমরা রিডিউস করি তাহলে কি করব, আমরা কনজাংশনগুলো আগেকার মতনই আমরা অমিট করে দেব। আর সাবজেক্ট একই হয়, সাবজেক্ট বাদ করব। আর যদি থাকে ডন্ট বা নেগেটিভ স্টেটমেন্ট তাহলে আমাদেরকে নটটা আনতে হবে। নটের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইন যোগ করতে হবে। নট নোয়িং হিম আমাদের রিডিউস ফর্ম। তো নট নোয়িং হিম আই ডু নট বিলিভ হিম। এখন দেখবো আমাদের আরেকটি এক্সাম্পল, সিন্স দ্য কার ইজ ব্রোকেন আই হ্যাভ টু হায়ার এ ট্যাক্সি। যেহেতু আমার কারটি ভেঙে গিয়েছিল আমি একটি ট্যাক্সি ভাড়া করতে বাধ্য হয়েছিলাম, বা আমি
একটি ট্যাক্সি ভাড়া করেছিলাম। তো হ্যাভ টু লিভার সাধারণত এখানে অব্লিগেশনটা বোঝায়। তো এখানে এই অংশটাকে যদি এখন আমরা রিডিউস করি তাহলে আমরা কি করব, ইউসি আমরা কনজাংশনটা আগেকার মতনই উঠাই দেব। আর যে এই অংশটা কিন্তু আছে প্যাসিভ ভয়েসে। আরেকটি কথা না বললেই নয়, তো আমরা জানি যে যখন সাবজেক্ট, দ্যাট মিন্স যখন সাবজেক্ট মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের একই হয় তখনই রিডিউস করা যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। এখানে সাবজেক্ট ভিন্ন, কারণ ফার্স্ট ক্লজের সাবজেক্ট দ্য কার এবং দ্বিতীয় ক্লজের আই। সাবজেক্ট ভিন্ন হওয়া সত্ত্বেও কিন্তু রিডিউস করা যায়। তো এই ক্লজকে যদি এখন রিডিউস করি তাহলে কি হবে, এখানে ইজ ব্রোকেন প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে বি ভার্বের স্থলে বিং যোগ করে আমরা পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা রেখে দিব। অর্থাৎ উত্তর হবে দ্য কার বিং ব্রোকেন আই হ্যাভ টু হ্যাড এ ট্যাক্সি। তবে কোনো স্টুডেন্ট যদি সিন্স দ্য কার বিং ব্রোকেন আই হ্যাভ টু হ্যাড এ ট্যাক্সি লেখে তাহলে ওই স্টেটমেন্টটা কারেক্ট হবে। এখন যাব আমাদের আরেকটি এক্সাম্পলে। অ্যাজ বা বিকজ দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই ক্যান্সেলড আওয়ার জার্নি। যেহেতু আবহাওয়াটা ছিল শীতল বা ঠান্ডা, আমরা আমাদের যাত্রা বাতিল করেছিলাম। তো এখানেও আমরা অ্যাজ এবং বিকজকে অমিট করে দিতে পারি বা অমিট করে দেব। আর এখানে বি ভার্বের স্থলে বা ওয়াজের স্থলে বিং লিখব। বিং লেখার পরে এখানে আছে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভটা বসাই দেব। তার মানে আমাদের রিডিউস ফর্ম কী হবে, দ্য ওয়েদার বিং কোল্ড উই ক্যান্সেল আওয়ার জার্নি। তো বন্ধুরা, শেষের দুটো এক্সাম্পল আমরা দেখলাম সাবজেক্ট ভিন্ন হওয়া সত্ত্বেও আমরা অর্থ ঠিক রেখে একটা বাক্যকে রিডিউস করতে পারি। এখন দেখব আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট দ্বারা বিপরীত ধারণা দেয় বা বিপরীতমুখী অবস্থান নির্দেশ করে। তো বন্ধুরা, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্টের কনজাংশনগুলো সাধারণত দো, অলদো, ইন স্পাইট অফ, ডিসপাইট বা হোয়াইল হয়। অর্থাৎ যে ক্লজ দো দ্বারা শুরু হয় বা অলদো দ্বারা শুরু হয় অথবা ইন স্পাইট অফ বা ডিসপাইট বা হোয়াইল দ্বারা শুরু হয় সেই ক্লজটিকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। তো আমাদের এই অংশটুকুকে রিডিউস করতে হবে। ফার্স্ট এক্সাম্পলে চলো এখন যাই। দো বলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে গরিব সে হয় সৎ। তো এই অংশটা যদি এখন আমরা রিডিউস করি বা এটাকে ছোট্ট করি, আমাদের ফার্স্ট কাজ হবে সাবজেক্টটাকে অমিট করে দেওয়া। তারপরে বি ভার্ব এখানে ইজকে বিং করা, তাহলে আসবে বিং পোর। আর এই পাশে কনজাংশন যেমন ছিল আমাদের দো বলদো, এটাকে রেখে দেওয়া। তো কী হবে, দো বিং পোর হি ইজ অনেস্ট। তো বন্ধুরা, দো বা অলদোর স্থলে আমরা ইচ্ছা করলে পরে ইন স্পাইট অফ বিং পোরও লিখতে পারতাম। তবে ফার্স্টের এক্সাম্পল অর্থাৎ দো বা অলদো যদি আমরা রেখে দিই তাহলে এটা হবে মোর স্মার্ট। এমনকি আমরা যদি কোনো স্টুডেন্ট লিখি দো পোর, বিং যদি বাদও দিই তাহলেও কিন্তু আমাদের উত্তরটা হবে দো পোর হি ইজ অনেস্ট। চলা যায় এখন আমাদের আরেকটি এক্সাম্পলে। ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট আনিকা ইজ আ গুড স্টুডেন্ট শি ফেইলড। আনিকা ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও ফেল করিয়াছে। তো এই অংশটা যদি এখন আমরা রিডিউস করি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি আমরা রিডিউস করি তাহলে আমরা কী করব, সবার আগে আমরা এখানে দ্য ফ্যাক্ট দ্যাটকে বাদ দেব। বাদ দেওয়ার পর আনিকাকে আমরা যেহেতু ফার্স্ট সাবজেক্টের সাবজেক্ট নাউন আমরা সেকেন্ড অর্থাৎ মেন ক্লজে নিয়ে যাব আনিকা। তো আনিকা এখানে বসানোর পর আমরা কি করব, তো বি ভার্বের জায়গায় আমরা বিং যোগ করব। তার মানে কী হবে, ইন স্পাইট অফ বিং এ গুড স্টুডেন্ট শি এখন আর রাখবো না, আনিকা
ফেলড, তার মানে রিডিউস ফর্ম হবে ইন স্পাইট অফ বিং এ গুড স্টুডেন্ট। চলে যাই এখন আমাদের আলোচনার লাস্ট স্টেপে। দো বা হোয়াইল হি ইনজার্ড হি অ্যাটেন্ডেড টু দ্য মিটিং, যদিও সে আহত হয়েছিল সে মিটিংয়ে উপস্থিত ছিল বা যোগ দিয়েছিল। দো অলদো, তো দো অলদো আমরা যদি রাখতে চাই রেখে সাবজেক্টকে অমিট করে দেব। বি ভার্বের স্থলে আমরা বিন যোগ করব, আর প্যাসিভ ভয়েস হয় আমরা ইনজার্ডটাই রেখে দেবো। তার মানে উত্তর হবে দো বা হোয়াইল বিং ইনজার্ড হি অ্যাটেন্ডেড টু দ্য পার্টি। তো রিডিউস ক্লজের ক্ষেত্রে দোর ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে পরে ইন স্পাইট অফ বিং ইনজার্ড হি অ্যাটেন্ড দ্য মিটিংও লিখতে পারতাম। ইন স্পাইট অফ বিং ইনজার্ড হি অ্যাটেন্ড দ্য ক্লাস, এভাবে লিখতে পারি। এই হলো আমাদের রিডিউস অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে বলা চলে বড় একটা আলোচনা। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করব। আর অনেক সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আল্লাহ হাফেজ।